অপরমাত্রা পদ্মা নদী পাড়ি দিয়ে আজ আমরা যাচ্ছি দুর্গম এক জনপদ নন্দলালপুর চর। আধুনিকতার ছোঁয়া না পাওয়া এই গ্রামটি যেন ৯০ দশকেরই একটি বাস্তব চিত্র। চাইলে বা আপনিও যদি চান তাহলে এখানে কিন্তু এসে ঘরবাড়ি বানিয়ে থাকতে পারবেন। তার জন্য আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারণ এটা খাস জায়গা, তাই তো? বাংলাদেশের দীর্ঘতম নদীর বুক চিরে যেতে যেতে মুগ্ধ হয়ে দেখছি প্রকৃতি ও জীবন বৈচিত্র্যের রূপ মাধুরী। কোথাও চোখে পড়ে দলবদ্ধ জেলেদের পদ্মার বুক থেকে রূপালী ইলিশ ছেঁকে তোলার আয়োজন। বাদাম চাষ, কলা চাষ এবং গরু ছাগলের ফার্ম করেই তারা এখানে জীবিকা নির্বাহ করেন। ভাঙ্গে আবার তুলে বর্ষা মানে নদীতে ভাঙলে তখন অন্য জায়গায় যায়, আর নদীতে না ভাঙলে এই জায়গায় থাকে। মেম্বারে রিকোয়েস্ট করলাম, চেয়ারম্যানের রিকোয়েস্ট করলাম, কেউ দিল না। এই যে পানির কল কষ্ট করি, এটা কল চাইলাম, কেউ দেয় তো মানুষের দেয়, যা মেন মানুষের দেয়, কিন্তু আমাকে চিনে না। এখন কে রে সোলার দিছে, বাতি জ্বলে, আমরা যে নান্দার ঘরে থাকি আমাকে দেয় নাই, যে নিয়ে অসহায় তাকে দেয় নাই, যারা আছে হারে দিছে। গরিব চিনে না, বুঝছেন না, চিনে হলো বড় লোক। মনে হয় আমি এরকম কোন একটা স্থানে এসে নিরিবিলি থাকি। দেখুন, এটাও নাকি একটি ঘর। আপনি কি বেকার যুবক, চাকরি পাচ্ছেন না? আমার মনে হয় আপনার জন্য এই স্থান। আপনার চাকরির প্রয়োজন নেই, আপনি এখানে আসুন, কাউকে কিছু না বলে এখানেই ঘর বাঁধুন। চাইলে আপনি কম টাকায় এখানে জমি কিনে এখানেই থাকুন, এখানে চাষ করুন, এখানে খামার করুন এবং তা খুব সহজে ঢাকায় বাজারজাত করুন, ঢাকাতে গরু বিক্রি করুন। আপনার চাকরির কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আমি এখন আছি নদীর চরে। এই চরের জীবনটা বেশি একটা সহজ নয়, তবুও আপনাকে সংগ্রাম করে চলতে হবে। বেকার বাড়ি বসে থাকার চেয়ে সংগ্রাম করে চলাটা আমার মনে হয় শ্রেয়। দর্শক বন্ধুরা, এই স্থান দিয়ে আমি হাঁটছি, আমার গায়ের মধ্যে ছিমছিম করছে। এই আশেপাশে কিন্তু কোনো মানুষজন নেই। দেখুন, এখানে কিন্তু গাছগাছলায় বাগান মতো হয়ে আছে। জানি না কখন কি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় না এভাবে আমার আসাটা উচিত হচ্ছে। কোনো মানুষ কিন্তু এখানে নেই, একটা মানুষের আমি দেখা পেলাম না। একজনকে দেখলাম, রাখাল, সে তো ওইদিকে চলেই গেছে, কিন্তু জানি না কখন কি দুর্ঘটনা এখানে ঘটে যেতে পারে। আমি যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, তাই আমার মনে হয় একটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক আমি ডিজার্ভ করি। তাই আশা করব দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনারা আর কেমন ধরনের ভিডিও চান। ইতিহাস চান নাকি এরকম চরের ভিডিও চান? আজ আমাদের গন্তব্য বাংলাদেশের ফরিদপুর উপজেলার নন্দলালপুর চর। ঢাকার খুব কাছে হওয়ায় এখান থেকে চাষ করে চাষিরা খুব সহজেই লাভবান হচ্ছে। ঢাকার গুলিস্তান থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি ফরিদপুরের নালিশা বাজারে। কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই নালিশা বাজারে। এই বাজারটি গড়ে উঠেছে মূলত পদ্মার পাড়েই। এই নদীর পাড়ে দাঁড়িয়ে দেখা যায় চর থেকে চরের মানুষেরা নৌকায় করে পাড়ি দিয়ে আসছেন এপারে। কেউ কেউ আসছেন কলসি বোঝাই দুধ নিয়ে, কেউ বা আবার আসছেন শাকসবজি নিয়ে। এখানকার কেউ বসে থাকে না, চর থেকে মাথায় করে এই বাচ্চাটি নিয়ে আসছেন কালো জাম, যা বিক্রি করে ঘরের খাবার জোগাবেন। এখন আমরা চরে যাবার জন্য নৌকায় উঠে পড়লাম। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে নৌকাটি ভরে গেল। প্রতিটি মানুষের হাতে বাজারের ব্যাগ, কারণ তারা এসেছেন বাজার করতে। কেউ বা এসেছেন চর থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন সামগ্রী বাজারে বিক্রি করতে। আর এই যে যাদের দেখছেন পরিপাটি হয়ে যাচ্ছেন, তারা যাচ্ছেন বিয়ে বাড়িতে, কারণ আজ নন্দলালপুর চরে বিয়ের হাওয়া বইছে। তাছাড়া প্রতিদিন ভ্রমণের জন্য শতাধিক মানুষ এসে থাকেন এই চরে। এখন আমরা অবস্থান করছি পদ্মা নদী এবং চরের ঠিক মধ্যস্থানে। কোথাও চোখে পড়ে দলবদ্ধ জেলেদের পদ্মার বুক থেকে রূপালী ইলিশ ছেঁকে তোলার আয়োজন। পদ্মার শতাধিক প্রজাতির মাছ আমিষ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দেশ জুড়ে।
কোথাও বা চোখে পড়ে অগ্রাসী নদী ভাঙনের খেলা। পদ্মার বুকে জেগে ওঠা এই দ্বীপের মতো ভূমিতেও বাস করে শতাধিক মানুষ, কিন্তু প্রতি বছর তারা হারানোর ভয়েই বেঁচে থাকে। সুজলা সুফলা শস্য শ্যামলে ঘেরা নদীমাতৃক দেশের এই মায়াবী নদী, যার সৌন্দর্য কখনো কখনো এমন ভয়ঙ্কর রূপ নেয় যে রূপে নদীর পাড়ে থাকা মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। প্রায় 5 থেকে 7 মিনিট নৌকায় পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দলালপুর চরে। এখানকার নৌকা সবসময় ব্যস্ততার মধ্যে থাকে, এপাশের মানুষ ওপাশে আর ওপাশের মানুষ এপাশে নিয়েই তাদের ছুটে চলা। ধান, ভুট্টা, কলা, গম, গবাদি পশু পালন করেই চলে তাদের সংসার। কিন্তু বাজারে যেতে, চিকিৎসা নিতে কিংবা স্কুলে পৌঁছাতে তাদেরকে পদ্মা নদী পাড়ি দিয়েই যেতে হয় লোকালয়ে। তবুও এই নন্দলালপুর চরের মানুষেরা হার মানে না। নদী ভাঙে আবার চর জাগে, ঘর হারায় আবার নতুন ঘর তোলে। তারা পদ্মার সাথে যুদ্ধ করেই বাঁচতে শিখেছেন। যখনই এখানকার আকাশের কোণে কালো মেঘ জমতে থাকে, তখনই চরের মানুষের মনে আতঙ্ক নেমে আসে। কারণ তারা জানে পদ্মা কখনো বন্ধু, আবার কখনো ভয়ঙ্কর রূপে সবকিছু কেড়ে নিতে পারে। চারিপাশে নদী আর মাঝখানে ছোট্ট একটি দ্বীপ, আর এখানেই গড়ে উঠেছে ছোট্ট একটি জনপদ, নন্দলালপুর চর। এক সময় পদ্মার নদী ভাঙনে যাদের ঘর বাড়ি তলিয়ে যায় নদীতে, আর কালের বিবর্তেই তারাই ধীরে ধীরে এখানে বসতি গড়ে তুলেছেন। দর্শক বন্ধুরা, এই যে সুন্দর ছোট্ট ঘরটি দেখছেন, স্থানীয় সূত্রে আমি জানতে পারলাম এটা নাকি একটি পাগলের ঘর। আমি পূর্বে আপনাদের অনেকবারই বলেছি, মৃত্যু যাকে ভুলে যায় অথবা যে মৃত্যুকে ভুলে যায় সেই কিন্তু পৃথিবীতে পাগল হয়ে থেকে যায়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমিও পাগলের মতো এরকম একাকিত্ব সুন্দর একটি পরিবেশে থাকতে চাই। আমার পেছনে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সব কিন্তু দেখুন সবুজ গাছ গাছালিতে ভরা, অর্থাৎ এটা কিন্তু বিল, এখানে কিন্তু সবুজ ঘাস রয়েছে, আর এখানে কিন্তু কিছু মানুষের ঘর বাড়ি রয়েছে। অর্থাৎ দুদিন পরেই কিন্তু তারা এখান থেকে চলে যাবে, যখন নদী ভাঙন শুরু হয়ে যাবে তারা কিন্তু আবার এখান থেকে উঠে চলে যাবে। আর এই যে পাশে দেখুন, এখানে কিন্তু রয়েছে লিচু বাগান, কাঁঠাল বাগান, অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। টিন, কাঠ ও কংক্রিট পিলারে বানানো এসব বাড়ি বেশ চোখে পড়ে নন্দলালপুর চরে। ছোট বা বড় উঠান প্রতিটি বাড়ির আবশ্যিক অনুষঙ্গ। আমিষ চাহিদা পূরণে বা বাড়তি আয়ের জন্য ঘরে পালা হয় পশু ও পাখি। এখানকার প্রতিটি বাড়িতেই রয়েছে গবাদি পশু। পশুখাদ্যের অভাব না থাকায় এই নন্দলালপুর চরসহ পুরো চরেই পালা হয় উল্লেখযোগ্য সংখ্যক গরু। এই চরে কেউ গরু পালন করেন গৃহস্থ হিসেবে, কেউ পেশাদারি খামার হিসেবে। খামারিদের কেউ কেউ নিজের গরুর পাশাপাশি অন্যের গরু পালেন। গবাদি পশু পালনে লাভজনক হওয়ায় নন্দলালপুর চরে খামারির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। দেখুন এখানকার বাড়িঘরগুলা, এই যে দেখুন এখানে কিন্তু নাড়ার ঘর, খড়কুটোর ঘর যেটাকে বলি আমরা। এই যে দেখুন এখানে ভুট্টা, দেখুন এই ভুট্টা কিন্তু এখানে চাষ হয়। এই ভুট্টা কিন্তু এরপরে বাজারজাত করা হবে। কেন এখানে চেয়ারম্যান মেম্বার এগুলো আসে না? এখানে আপনারা ভোট দেন না? ভোটের সময় তারা আসে না, মানে আপনাদের ভোট তাদের লাগেই না, তাই না? বুড়োর হ্যাঁ মনে করেন তার মেন মানুষের চিনে, আমাকে চিনে না। যে কে যে অসহায়, কে রাত নাই, কে পাও নাই, হ্যারে চিনে না, বুঝছেন? যার রাত পাওয়া চললে ফিরে খাইতে পারে, হ্যারে চিনে, আমাকে চিনে না। মাগনা দেয়নি, টাকা দিলে শোন আপনি আমার দিবেন, টাকা দিতে তো পারি না। তাহলে চেয়ারম্যানের কাছে কইলেও পাই না। বাড়ি কষ্টের দিনই যায়, সুখের দিন আর যায় না। এখানকার প্রতিটি বাড়িতেই রয়েছে পানির কল, তবে এসব পানি ততটা খাবার উপযুক্ত নয়। তবুও এখানকার মানুষেরা এসব পানি পান করে আসছে। ওই আমার এক ছেলে আছে, হ্যাঁ, ওই যে আমার কল্পনা যে করতেছে, বউ আছে, তার নাতি নাতুর আছে, হ্যাঁ হ্যাঁ, আমার পরিবার আছে। হ্যাঁ, জীবন যে কত অদ্ভুত আর সংগ্রামের তা উপলব্ধি করতে পারা যায় এখান থেকে।
আর ঝড় বর্ষা হইলে তো অনেক কষ্ট হয় নাকি? হ্যাঁ, অনেক উড়ে যায়, ঘর বাড়ি উড়ে যায় অনেক, এই মাঝখানে অনেকজনের ঘর ভাঙে গেছে। এখানে। তারপর আবার কি হয়, ওরা অন্য জায়গায় চলে যায় নাকি? ভাঙে আবার তুলে, বর্ষা মানে নদীতে ভাঙলে তখন অন্য জায়গায় যায়, আর নদীতে না ভাঙলে এই জায়গায় থাকে। সোলার কি সরকার থেকে দিছে নাকি না, আপনার? নিজেরা কি না, সরকারের করতে কেন এই যে শুনছি অনেকে সোলার দিছে সরকার থেকে, দিছে, আমরা পাইনি তো, সবাই সবাই কি আর কি দেয়। বাছাই করে করে দিছে না? আর জীবন বলতে সবারই কষ্ট। বন্ধুরা, আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি কিন্তু ঝড়ে ভেঙে গিয়েছে। এখানকার মানুষের ঘর একবার ভেঙে যায় ঝড়ে, দুদিন পরে সেগুলো আবার ঠিক করতে হয়। এভাবেই চলছে তাদের জনজীবন। এই যে বাড়িটি দেখছেন মেরামত করছে, বেশ কিছুদিন আগের ঝড়ে এখানকার বেশ কিছু বাড়িঘর ভেঙে গেছে, তার মধ্যে এটিও। বাড়ির মালিক মিস্ত্রি এনে জোড়াতালি দিয়ে তা মেরামত করছেন। প্রতি ঝড়ে কারো না কারো কোনো না কোনো ক্ষতি হবেই। এখানকার মানুষের জীবন নদীর স্রোতের মতোই অনিশ্চিত। সকালে যে নদীতে ফসল ফলেছে, বর্ষার এক রাতেই সেই জমি পদ্মার গর্ভে হারিয়ে যেতে পারে। এই চরে রয়েছে অসংখ্য বিষধর সাপ, বিশেষ করে রাসেল ভাইপার তো বটেই। এত গরম, এত তৃষ্ণা পেয়েছে আমার, আমি এখন পানি খাবো। এই যে ভাই আমাকে পানির ব্যবস্থা করে দিচ্ছে, এই পানি এখন খাবো আমি। উফ। আমি বাদামগুলো লাগাতে হবে প্রথম, লাগানোর পরে গাছটা মনে করেন যে বড় হইলে মানে পাকলে পড়ানো হয়। এই বাদাম কিন্তু এখানে চাষ হচ্ছে, এই বাদাম কিন্তু আমি খাচ্ছি। কাঁচা বাদাম খাওয়ান, এটা কাঁচা বাদাম, এটা গান আছে না, কাঁচা বাদাম। এই যে কাঁচা বাদাম। প্রকৃতি ঘন ঘন যেন এখানে রূপ বদলায়, কখনো তীব্র রোদ, কখনো বা ঝড় বৃষ্টি। বৃষ্টি হলে যেখানে শহরের মানুষেরা খুশিতে নাচতে থাকে, ঠিক তার বিপরীত এখানে। আকাশে যখন সামান্য মেঘ জমতে থাকে, তখনই এখানকার মানুষের মনটা চাতক পাখির মতো কাঁপতে থাকে। না জানি এই ঝড়ে তাদের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়। বন্ধুরা, এই চরে আমি হাঁটছি এবং হেঁটে হেঁটে যে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, শুধু হাঁটছিই তো হাঁটছি। এবং এখানে কিন্তু আমি কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছি না। একটা গাড়ি পেলে যে আমি গাড়িতে করে যাব, আমি সেই সুযোগটাই পাচ্ছি না। দেখুন আমার পেছনে ওই যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে ওখানে সনটেক বলে একটি জায়গা রয়েছে। এই দ্বীপের শেষ নাকি ওখানে, আর ওখানেই নাকি মানুষজন কিছু বসবাস করছে, সেখানে চাষবাস করছে। আর একটা জিনিস দেখুন, এই যে দেখুন আর্জেন্টিনার পতাকা উঠছে, এই পাশে কিছু বাড়িতে দেখলাম ব্রাজিলের পতাকা উঠছে। অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন ছেপে আছে। বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর সবখানে কিন্তু এদের নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধুমাত্র সামনের ফুটবল খেলাকে উপেক্ষা করে। দূর থেকে যখন আমি এই স্কুলটি দেখলাম, আমার খুবই ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম এখানে শিক্ষার আলো পৌঁছে গেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এখানে আজ স্কুলটি পরিত্যক্ত হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। অর্থাৎ এখানে শিক্ষার আলো যেন নিভে গেছে। সময়ের সাথে সাথে এখানে হয়তো কেউ গড়ে তুলেছিল বিদ্যালয়, হয়তো দুর্যোগ বা কোনো কারণে তা আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই স্কুলে প্রবেশের পর মনে হলো কোনো ভুতুড়ে পরিবেশে অবস্থান করছি আমি। তবে এই স্কুল বন্ধ হলেও ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে গড়ে উঠেছে মাদ্রাসা। দর্শক বন্ধুরা দেখুন, শশা, ও ক্ষেত থেকে আমার জন্য শশা তুলে নিয়ে এসেছে। আর নেই, ও অনেক শশা। তো তোমরা কি এখানকার? বন্ধুরা, এখানে কিন্তু শশা ক্ষেত রয়েছে, দেখুন এই ক্ষেতের শশা তুলে আনা হয়েছে, আমি এই শশা খাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি ফিরে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলাম না। রাস্তার মধ্যে দেখতে পেলাম এই দুই ভাই, এরা কিন্তু দুইজন একই রকম দেখতে, এরা দুইজন নাকি যমজ। আমি একটু ওদের সাথে একটু কথা বলি। তোমার নাম কি? মোহাম্মদ হুসাইন। জোরে। মোহাম্মদ হুসাইন। তোমার নাম? মোহাম্মদ হাসান। এই হাসান এবং হোসেন, এর নাম রাখছে কে? বাপে রাখছে হাসান হোসেন, অনেক সুন্দর নাম তো, দেখতেও তো একই রকম। হাসান হোসেন কার নাম জানো? কার নাম? নবীজির নাতির নাম। হাই রে, তুমিও জানো? জি। এই গরুগুলো কিন্তু ওদের।
আর ওরা দুই ভাই এই গরু দেখাশোনা করে। তোমরা স্কুলে যাও না? মাদ্রাসা যাবো মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে মাদ্রাসায়? টুটে 2তে। দর্শক বন্ধুরা, আমি যাওয়ার জন্য কিন্তু একটা গাড়ি পেলাম না, তাই আমি এখানকার স্থানীয় হোসেনের সাহায্য নিলাম। হাসান এবং হোসেন ওরা কিন্তু দুই ভাই, একই রকম দেখতে, যমজ 2 বলতে পারেন। আর এত দূরের পথ আমার হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ওদের সাইকেল নিয়ে, এই সুন্দর ভাইরাল সাইকেলে করে আমি এখন যাচ্ছি। আমি জানি না সাইকেলটা ঢপাস করে ভেঙে পড়বে কিনা, কারণ সাইকেলটার বেয়ারিং টাল আছে, চাকা টাল আছে। তবে এই নন্দলালপুর চর আজ উদ্যোক্তাদের স্বপ্নের ঠিকানা, কারণ এখানেই যে 60 থেকে 70 হাজার কিংবা 1 লাখ টাকায় 1 বিঘা জমি কিনতে পাওয়া যায়। এছাড়াও 1 বিঘা জমি 3000 থেকে 3500 টাকা হলে 1 বছরের জন্য ভাড়ায় পাওয়া যায়। এখানে অনেকেই করেছেন কোটি টাকার কলা বাগান, ছাগল বা গরুর ফার্ম, কেউ বা করেছেন বাদাম চাষ। আর এভাবেই তারা এখানে জীবিকা নির্বাহ করে লাখ টাকা উপার্জন করছে। চাইলে আপনিও বেকারত্ব দূর করার জন্য অল্প টাকায় সফল হতে এই দ্বীপে আসতে পারেন।